মানে 3.5টা দেশের পণ্য পরিবহন হবে আমাদের এই নৌপথ দিয়ে। চীন কিন্তু এখানে অলরেডি বুলেট ট্রেন নিয়ে আসছে, সামরিক ঘাঁটি করতেছে এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর স্বাধীন হলাম মনে হয়। জীবনে তো অনেক পোস্ট করলাম আর ডিলিট করলাম, কিন্তু রিসেন্টলি এই একটা ছবি খুব ভাইরাল হয়েছে। তো ভাবলাম এখন তার কথা বললে কেউ ফোন করে বলবে না এই দ্রুত পোস্ট ডিলিট কর, তোকে ধরতে আসতেছে বা আইসিটি একটা মামলা হবে। সেই সাহস নিয়ে করতে দেখা যাক কি হয়, আল্লাহ আমাকে নিরাপদ রাখে কিনা। দেখেন, এইটা আমাদের সবারই একটা স্বপ্ন। যিনি এই কাজটা করছেন উনি ভূ রাজনীতি এটা ভালো বুঝেন, এই জন্য ওনাকে সেলুট জানাই। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারি। কিভাবে করতে পারি? দেখেন, আমাদের তিস্তা প্রজেক্ট নামক একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। আপনাদের সবারই মনে আছে তিস্তা মহাপরিকল্পনা, যেটার দায়িত্ব ছিল চীনের। চীন আসলে কি চাইছিল, কি এমন চাওয়া তার ছিল যার কারণে হাসিনার পতন হয়ে গেল? কি এমন চাওয়া ছিল যেটা না পাওয়ার কারণে চীন হাসিনার বিরুদ্ধে চলে গেল? কি এমন চাওয়া ছিল যার কারণে ভারত তিস্তা প্রকল্পকে ভয় পায়? কি এমন কারণ ছিল ঠিক যেই কারণে ডক্টর ইউনূস তার প্রথম স্পিচটাই শুরু করছিল এইভাবে, যদি আমাদের বাংলাদেশের উপর কোনো আঘাত আসে তাহলে 7 সিস্টার, চিকেন নেক এবং মায়ানমারের ক্ষতি হবে। আসলে জ্ঞানী মানুষ, বহু কথা বলতে হয় না, জাস্ট একটা কথাই বলে দিছে তাদের দুর্বলতা কোথায়। কোথায় তারা ভয় পাচ্ছে তিস্তা প্রকল্পে, কেন ভয় পাচ্ছে? আচ্ছা দেখি চলেন। এই ম্যাপটা যদি আমরা দেখি, দেখেন হলুদটা বাংলাদেশ, তার উপরে হলুদটা ভুটান, এই পাশে নেপাল আর ইন্ডিয়া। তো আমার এইটা এবং এইটা, এই পুরা অঞ্চলটায় আসলে চায়না। তাহলে এই জায়গাটা হলো আমার চিকেন নেক, মানে মুরগির গলা। এই দেশটা এই দেশটার সাথে শুধু এইটুকু কানেক্টিভিটি দিয়ে যুক্ত আছে। তিস্তা প্রকল্পটা ঠিক এই জায়গাটাতে, এইটাই সমস্যা। আমরা যদি গুগল ম্যাপে যাই, দেখেন এই যে ইন্ডিয়ার এই অংশটা আসলে কোনো সাগর পায় না। এইখান থেকে দেখলেও আপনি বুঝতে পারবেন এই অঞ্চলটা আসলে, এই জায়গাটাতে কোনো সাগর নাই, নৌপথ নাই। আর যেই স্থলপথ দিয়ে কানেক্টেড আছে সেইটা খুবই সামান্য, এবং এই পথটা দিয়ে ইন্ডিয়া খাবার নিয়ে গিয়ে এদের মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ এইসব জিনিসকে টিকে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারা পর্যাপ্ত ঔষধ পাচ্ছে না, খাবার পাচ্ছে না, জ্বালানি পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। তারা আসলে বঞ্চিত। এই বঞ্চিত থাকার কারণে তাদের মধ্যে অলরেডি একটা পুঞ্জীভূত ক্ষোভ আগে থেকেই ছিল। এদের মধ্যে অলরেডি 3টা প্রদেশ কিন্তু বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য কয়েকবার আশা করেছে। আপনাকে যদি আমি জুম করে দেখাই, আমাদের এই যে নদীগুলো, এই নদীটা কিন্তু আমাদের অনেক প্রশস্ত। এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী, এইটাও প্রশস্ত। চেকন হয়েছে কোথায় এসে? এই রংপুরের এখান থেকে এসে যেই তিস্তা নদীটা। তার মানে আমি যদি বলি যে আমরা লাইটার জাহাজ দিয়ে পণ্য পরিবহন করব, তাহলে আমরা কিন্তু এই অঞ্চলটা দিয়ে লাইটার জাহাজ আমরা নিতে পারব। এই নদীটা দিয়ে লাইটার জাহাজ নিয়ে আমরা পণ্য আনা নেওয়া করতে পারব। কিন্তু এইটা কিন্তু এইখানে এসে দেখেন ইন্ডিয়াতে ঢুকে গেছে ইন্ডিয়াতে, এইভাবে চলে গেছে। খেয়াল করছেন? কিন্তু এইটা কিন্তু এই পাশে যে চীনের পাশ থেকে শুরু হয়েছে, এটা ওই পাশে চীনের অবদান আছে ব্রহ্মপুত্র। যেই কারণে তারা ভয় পাচ্ছে। আমরা যদি মাদার ভেসেলগুলো এখানে রেখে এখান থেকে লাইটার জাহাজে এখানে পণ্য নিয়ে আসি,
তো এইখান থেকে এই লেন্থটা, তিস্তা নদীর লেন্থটা হলো 110 কিলোমিটার। আমরা এইখানে খেয়াল করে দেখি, এই তো এই তিস্তা ব্যারেজের আগ পর্যন্ত এই জায়গাটা হলো 110 কিলোমিটার। যদি আমরা কোনো কারণে এই জায়গাটাকে গভীর করতে পারি এবং এর গভীরতা যদি আমরা 20 ফিট প্লাস 30 ফিট হইলে ভালো হয়, 30 ফিট করতে পারি, এবং প্রশস্ততা যদি আমরা 250 ফিটে হবে না, 400 ফিট যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই নদী দিয়েও লাইটার ভেসেলগুলো নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের নৌপথটা ক্লিয়ার। নৌপথটা ক্লিয়ার হলে কি হবে, শুধু যে ইন্ডিয়ার এই 7টা প্রদেশের কাছে নৌপথ নাই এরকমটা কিন্তু না। আমাদের আরও 2টা প্রতিবেশী আছে যারা ইহকালে কখনো নৌপথ দিয়ে বাণিজ্য করতে পারে নাই। তারা হইল আমাদের বাই নেপাল, বাই ভুটান। তারা বহু আগে থেকে স্বাধীন হয়েছে, কিন্তু তারা অনেক বেশি ডেভেলপ করে ফেলতে পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের কোনো নৌপথ নাই। তাদের যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ, যার কারণে ব্রিটিশরা বলেন, অন্যান্য দেশ বলেন, তারাও এদের যুদ্ধ করে স্বাধীন করতে পারে না। তারা যাবে কি নিয়ে? রসদ নিয়ে যাবে কিভাবে? ঘোড়া নিয়ে যাবে কিভাবে? অস্ত্র নিয়ে যাবে কিভাবে? ঠিক যেভাবে অস্ত্র নিয়ে যাওয়া যায় না, ঠিক ওইভাবে পণ্য আনা যাওয়া যায় না, নেওয়া যায় না। বাই এয়ারে তাদের যাওয়া আসা করতে হয়। একটা বিকল্প আছে, সেটা হলো ভারত। এই 2টা দেশকে চুষে খাচ্ছে ভারত। তাদের উপর দিয়ে অনেক বেশি শুল্ক দিয়ে তারা পরিবহন করে। আচ্ছা, আবার তিস্তায় চলে আসি। আমরা যদি কোনো কারণে এখানে নেই, আমরা যদি কোনো কারণে এই জায়গাটা দখল করে নিতে পারি, দখল করে বা নেপাল, ভুটান সবাই মিলে বা ইন্ডিয়াকে প্রথমে আপোষে যদি বলি যে না, আমরা এই জায়গাটা চাই, এর জন্য এইখানে আমরা একটা কমন গ্রাউন্ড তৈরি করব। যে কমন গ্রাউন্ডে আমাদের পোর্টটা তৈরি হবে। এই পোর্ট তৈরি হইলে এখানে আপনার নেপালের পণ্য এই পথ দিয়ে খালাস হবে, ভুটানের পণ্য এই পথ দিয়ে খালাস হবে, এবং চীনের পণ্য এখান দিয়ে খালাস হবে। হ্যাঁ, চীনের এই তিব্বতটা 25 লক্ষ বর্গ কিলোমিটার, বুঝতে পারতেছেন? বাংলাদেশের প্রায় 18 গুণ বড়। কিন্তু এই জায়গাটাতে তারা উৎপাদনশীল খুব একটা কাজে আসে না, এখানে মানুষ বসবাস করে না বললেই চলে। তো একে বৌরি আবহাওয়া, আর দ্বিতীয়ত হইল তাদের পণ্য পরিবহন। তাদের পণ্য এই লেনদেন করতে হইলে এইখান থেকে ঘুরিয়ে এই পাশ থেকে এসে মলাক্কা প্রণালী হয়ে তারপর আসা লাগে। খেয়াল করে দেখেন, এই পথটা দিয়ে এই মালাক্কা প্রণালী হয়ে আমাদের ভারত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এই জায়গাগুলোতে তাদের আসতে হয়। তাহলে চীনের প্ল্যানটা হইল তারা আসলে এটাকে নৌপথ তৈরি করবে। আমাদের জন্য এটা খুবই একটা লাভবান প্রজেক্ট হবে, কেননা আমরা 1, 2, 3, 3.5 মানে 3.5টা দেশের পণ্য পরিবহন হবে আমাদের এই নৌপথ দিয়ে। এবং তাদের কাছ থেকে যদি আমরা শুল্ক আদায় করতে পারি, আমাদের সিঙ্গাপুর হইতে সময় লাগবে না ভাই, খুবই অল্প সময়ে আমরা ডেভেলপ করতে পারব। এবং চীনকে যদি আমরা এই দায়িত্বটা দিতে পারি, তাহলে এইখানে আমাদের একটা পরাশক্তি চলে আসবে। অলরেডি এই জায়গাটাকে বলে ড্যাগার পয়েন্ট। এই যে চীনের এই জায়গাটা অলরেডি চুক্ষা হয়ে ঢুকে আছে। চীন কিন্তু এইখানে অলরেডি বুলেট ট্রেন নিয়ে আসছে, সামরিক ঘাঁটি করতেছে। এইখানে বুলেট ট্রেন নিয়ে এসে সামরিক ঘাঁটি, মিসাইল টিসাইল এখানে এসে রাখতেছে, যেন তারা কোনোভাবে যদি তিস্তা প্রকল্পটা হাতে পায়, তাহলে এই পাশ থেকে আর এই পাশ থেকে কানেক্টিভিটি বৃদ্ধি করে সেভেন সিস্টারকে আলাদা করে ফেলতে পারে। তারা কোনো সেভেন সিস্টারকে আলাদা করবে?
তাদের দুইটা চাওয়া, একটা কানেক্টিভিটি, আর দ্বিতীয়ত অরুণাচল প্রদেশ, যেটা নিয়ে ইন্ডিয়ার সাথে চীনের বৈরিতা আছে। কেন বৈরিতা আছে? পৃথিবীর মিঠা পানির উৎস যদি বলতে চাই, এইটাই সর্বোচ্চ মিঠা পানির উৎস, এটা নিয়ে কিন্তু এদের মধ্যে দ্বন্দ্ব আছে। তো এই প্রদেশটা আসলে চায়নার চাই, আর মাঝখান থেকে আমরা তাদের একটা দিয়ে যদি বাকিগুলো আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমাদের সব ভাইদের স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে। এখন আপনাদের কাছে মনেই হইতে পারে যে ভাই, এইটা আসলে একটা আকাশ কুসুম স্বপ্ন, অনেক টাকার বিষয়, অনেক মানে এটা হতেই পারে না। ভাই, আপনি কি ইতিহাস জানেন? পৃথিবীতে কি কি হচ্ছে সেটা জানেন? আপনাকে এর পূর্বে যা যা হয়েছে তার কিছুগুলো আমি দেখাই, প্রণালীগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এখন যাব সুয়েজ খাল। এইটা হলো আমাদের সুয়েজ খাল। সুয়েজ খালের নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 1500 বিসিতে, মানে ফারাও যারা ছিল তারা এটা নির্মাণ কাজ শুরু করছিল। তাদের সাইজ অনেকটা বড় ছিল, 12 ফিটের মতো। তারা চেষ্টা করছিল এই সুয়েজ খালের লেন্থ 199.8 কিলোমিটার, মানে 200 কিলোমিটারের মতো এই জায়গাটা। তো ফারাওরা যেটা করেছিল, তারা 50 কিলোমিটার মানুষ দিয়ে ম্যানুয়ালি খনন করেছিল। তারপর সেটা আপনার 1800 কত বিসিতে যেন আমি জানি না, সেটা আবার পুনর্নির্মাণ শুরু হয়। টোটাল 10 বছরে বাকি 150 কিলোমিটার খনন কাজ হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, 200 কিলোমিটার একটা ক্যানেল খনন করা হয়েছে। কেন? কানেক্টিভিটির জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কত? মাত্র 110 কিলোমিটার সেটা খনন করতে হবে না। আমাদের নদী আছে, সেই নদীটাকে সংস্কার করতে হবে, আর এইটাকে কিন্তু টোটালি নতুন করে খনন করা লাগছে। এখানে আপনাকে কয়েকটা ইনফরমেশন দিই। সুয়েজ খালের সাধারণ প্রশস্ততা হলো 1000 ফিট, আর গভীরতা সর্বোচ্চ হইল আপনার 18 মিটার, এবং সর্বনিম্ন হইল 8 মিটার গভীরতা। তো সুয়েজ খালের এইখানে আপনি যদি জুম করে দেখেন, এখানে জাহাজ চলতেছে, এই যে জাহাজগুলো চলতেছে, এগুলোকে বলে মাদার ভেসেল। এই জাহাজগুলোর প্রশস্ততা কতটুকু হয় জানেন? মাদার ভেসেলগুলো এইগুলার দেখেন, আমরা যদি এখানে খেয়াল করি, দেখছেন প্রায় 150 ফিট, মানে 110 ফিট থেকে 150 ফিটের মধ্যে মাদার ভেসেলের প্রশস্ততাগুলো হয়, এবং লেন্থ কিন্তু 700, 1000, 1200 এরকম হইতে পারে, কিন্তু উইথ সাধারণত 150 ফিটের উপরে হয় না। কেন 150 ফিটের উপরে হয় না? এইটারও একটা কারণ আছে। এই স্ট্যান্ডার্ডটা কেন আসলো দেখেন, আমরা এটাকে মাপি, এইটাও কিন্তু 150 ফিট, 148 ফিট, মানে অলমোস্ট 150 ফিট। এগুলা মাদার ভেসেল, ঠিক আছে। তা আমাদের তো তিস্তা নদীতে এই নদীটাতে দেখেন, এই নদীটাতেই আমাদের মাদার ভেসেল যাওয়ার কোনো দরকার নেই। আমাদের লাইটার ভেসেল হইলেই হয়ে যাবে, হালকা জাহাজ যেটাকে বলে, সেগুলা হইলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন যাই প্রণালীগুলোর ভূমিকা দেখেন। আমাদের ইরান বাবাজি, তিনি কিন্তু এই হরমুজ প্রণালী নিয়ে পৃথিবীকে মানে ভয়ভীতি দেখাচ্ছে, কন্ট্রোল নিচ্ছে। আর প্রণালীগুলো যার কাছে আছে তার কাছে আপনাকে ধরা দিতেই হবে। তো আমরা কেন এই প্রণালীটাকে বানাবো না, বা কেন এটা সুযোগ নিব না? এই হরমুজ প্রণালী দিয়ে ইরান সবকিছু কন্ট্রোল করতেছে, মানে তেলের বাণিজ্যটা কন্ট্রোল করতেছে। আমরা যদি এখন যাই পানামা ক্যানেল, এইটা হলো পানামা ক্যানেল। এইখানে আরেকটা প্রশ্ন উত্তর পাবেন, লাইটার ভেসেল যেটাকে বলে, এইটা দিয়ে কিন্তু মূলত লাইটার ভেসেলগুলো যায়। আচ্ছা দেখি,
এটা মাদার ভেসেলের জন্য, ঠিক আছে, এইটা লাইটার ভেসেলের জন্য। তো এইটার প্রশস্ততা কত দেখি আমরা মেপে, দেখেন 108 ফিট। লাইটার ভেসেলগুলো 50 থেকে 100 ফিট পর্যন্ত প্রশস্ততায় হয়, আর যেগুলো মাদার ভেসেল সেগুলো 100 থেকে 150 ফিট প্রশস্ততা হয়। এবং এইটার যে ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা ভালো করে জানেন যে এইখানকার পানির উচ্চতা এবং এইখানকার পানির উচ্চতা সেম না, যার কারণে এই কিছু গেট লক সিস্টেম আছে, জাহাজ এইখানে যাবে পানির উচ্চতা বাড়বে, জাহাজ এখানে যাবে আবার পানির উচ্চতা বাড়বে, এইভাবে ধাপে ধাপে আমরা এইখানে চলে আসি। এই টেকনোলজি অনেকের জানা, যারা জানেন না তারা একটু এই টেকনোলজিটা দেখে নেবেন। আচ্ছা, তাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা হলো ব্ল্যাক সি, যেটার জন্য রাশিয়া যুদ্ধ করতেছে, ব্ল্যাক সি। আর এটা হলো কাস্পিয়ান সাগর। আচ্ছা, এই কাস্পিয়ান সাগরের এখানে সাবেক সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলে, সেই সোভিয়েত ইউনিয়নের দেশগুলো জন্য এইটাই উপসাগর। তো এইখানে সব পণ্যগুলো খালাস হয়। এই পণ্যগুলো আলটিমেটলি ডন রিভার নামক একটা নদী আছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে ডন রিভার নামক একটা নদী আছে, সেই নদী হয়ে পণ্য আসে ব্ল্যাক সিতে। এই ব্ল্যাক সি থেকে পণ্যটা তুরস্কের অধীনে যেই বসফরাস প্রণালী আছে সেইটা দিয়ে আমাদের মেডিটেরিয়ান ব্ল্যাক সিতে আসে। সরি ভুল করছি, এটা না, বসফরাস প্রণালী এইখানে, এইটা ইস্তাম্বুল, এইটা বসফরাস প্রণালী, ঠিক আছে। তার মানে কাস্পিয়ান সাগর থেকে পণ্য আসে ব্ল্যাক সিতে, ব্ল্যাক সি থেকে ইস্তাম্বুল হয়ে পণ্য মেডিটেরিয়ান বা ভূমধ্যীয় সাগরে আসে, ভূমধ্যীয় সাগর হয়ে তারপর সুয়েজ কাল হয়ে একটা পণ্য আমাদের এই সাগরগুলোতে চলে আসে, ভারত মহাসাগর, আরব মহাসাগর, এই জায়গাতে বা প্রশান্ত মহাসাগর, এগুলোতে চলে আসে। তাহলে দেখেন এই নৌপথটা তৈরি করার জন্য মানুষ কত কত চেষ্টা, কত কত যুদ্ধ করছে। আমি আপনাকে ঝন্ডন রিভারটার মজার কিছু জিনিস দেখাবো। ঝন্ডন রিভার, এইটা এটা ডন রিভার। দেখেন যদি এইখানে যাই, এই যে দেখেন ডন রিভার, ডন রিভারটা কিন্তু এটা কিন্তু পাহাড়, এগুলো কিন্তু সব পাহাড়। আমি যদি আপনাকে দেখাই, এগুলো সব পাহাড়, আমাদের বান্দরবনের সাঙ্গু নদীর মতো আর কি, পাহাড়ি নদী। পাহাড়ি নদীতে খরস্রোতা হয়, পানির গভীরতা কম হয়, কেননা স্লোপ থাকাতে পানি হাইট বেশি থাকে না, সেটা প্রবল স্রোতে নিচে নেমে যায়। তাহলে এটাকে জাহাজ চলার উপযোগী করতে হলে পানিটাকে স্থির করতে হবে, পানির হাইট বাড়াইতে হবে, নানান ইস্যু আছে। সেই ইস্যুটা কিন্তু তারা এইভাবে সলভ করছে। দেখেন জায়গায় জায়গায় বাদ দেওয়া, দেখছেন। এবং এইখান দিয়ে দেখেন আপনার এই যে লাইটার জাহাজগুলো যাচ্ছে, দেখেন এটাকে মাপ দিই আমি, এটার প্রশস্ততা কত দেখেন, 48 ফিট, মানে এটা অলমোস্ট 50 ফিট হবে। তার মানে এরা লাইটার জাহাজ ব্যবহার করতেছে, কেননা এটা অনেক লম্বা একটা নদী। শুধু এই একটা না, এখানে আমি একবার গুনছিলাম অসংখ্য সেমভাবে অসংখ্য আছে, বাদ দেওয়া আছে। এবং এখানে ওই পানামা সিস্টেমে মানে পানির হাইট বৃদ্ধি করে করে জাহাজগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে। আমি আপনাকে আরো কিছু দেখাই। এই ডন রিভারের দৈর্ঘ্য কত জানেন? ডন রিভারের এই দৈর্ঘ্যটা হলো 908 কিলোমিটার। তো 908 কিলোমিটার একটা নদীকে তারা বাঁধ দিয়ে হোক, যেভাবেই হোক, লাইটার জাহাজ চলাচলের উপযোগী করছে। তো আমরা কেন পারবো না? যেখানে চীন পুরো অর্থায়নটা করবে, আমাদের তো অর্থায়ন করা লাগবে না, অর্থায়ন করবে চীন, আমরা এর সুবিধা ভোগ করব।
আরো দেখাচ্ছি। অনেক জায়গায় বাদ দেওয়া আছে, আমি আপনাকে খুঁজে 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 বের করতে হবে, তো অনেক সময়ের ব্যাপার এগুলা। অসংখ্য বাদ দেওয়া আছে, যে বাদ দিয়ে তারা এই পানির হাইটগুলো বৃদ্ধি করছে। আমি একবার গুনেছিলাম, মানে 16-17টার মতো বাদ হবে, যে বাদগুলো দিয়ে তারা আসলে ব্রন রিভারটাকে ব্যবহার উপযোগী করছে। নেট খুব স্লো, যার কারণে দ্রুত ক্লিয়ার হচ্ছে না, আর এই কারণে আমি আপনাদের ভালো মতো বোঝাতে পারতেছি না। আচ্ছা, তাহলে দেখেন জলপথের জন্যই কিন্তু এত কিছু। রাশিয়া কেন ইউক্রেনকে আক্রমণ করলো? ইউক্রেন তো এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়ন থেকে কেন ইউক্রেন পর্যন্ত আলাদা করে নেওয়া হইলো? তারপরে কেন আর অধিগ্রহণ করা হইল না? বিশ্বযুদ্ধ লেগে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তারা রাশিয়া পর্যন্ত নিয়েই কেন ক্ষান্ত হইলো, মানে ইউক্রেন পর্যন্ত দখল করে ক্ষান্ত হইলো, তারপরে কেন গেল না? তাদের চাওয়াটা এতটুকুই ছিল, ব্যাস, এর চেয়ে বেশি কেউ চাওয়ার ছিল না। দেখেন, আপনি এইখানে দেখেন, এটা হলো রাশিয়া। এই রাশিয়ার যদি বাণিজ্য করতে হয়, এই সাগর দিয়ে এসে তারপর লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের এই সাগরে বে অফ বেঙ্গল আসতে হবে, অ্যারাবিয়ান সিতে আসতে হবে, প্রশান্ত মহাসাগরে আসতে হবে, অথবা তাদের এই আর্কটিক সাগর যেটাকে বলে, বরফ থাকে যে সাগরটাকে, এই সাগরটাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই সাগরটার একটা মজার ব্যাপার হইল, এটা আপনার বছরে 9 মাস বরফ থাকতো, যার কারণে এখান দিয়ে তারা পণ্য পরিবহন করতে পারতো না। এর জন্য দেখবেন রাশিয়া কিন্তু সাবমেরিনটাকে খুব বেশি ব্যবহার করে, যেহেতু তারা এই ফ্রিগেট টিগ্রেট ওই ইস্যুগুলো তারা কিন্তু এখানে আনলেও খুব একটা সুবিধা পাবে না, কারণ তাদের সাগর পথ তার জন্য উপযুক্ত না। ওই সপ্তম নৌবহরের মতো, যেগুলো তাদেরকে প্লেন নামতে পারে, ওরকম জাহাজ তাদের বানায়ও লাভ নেই, তারা কিভাবে ইউজ করবে? দেখেন, এই রাশিয়ার যদি ইউক্রেনটাকে দখল করতে পারে, তাহলে কিন্তু তারা সহজে, মানে ইউক্রেন তো তাদেরই ছিল, যদি সে আবার পুনরায় দখল করতে পারে, তাহলে তারা নৌপথ ফিরে পাবে। এর জন্যই মূলত তারা আবার নতুন করে ইউক্রেনটাকে দখল করছে। আর এই কারণে রাশিয়াকে দুর্বল করার জন্যই ইউক্রেন পর্যন্ত তারা কন্ট্রোল নিয়ে নিয়েছে, যেন রাশিয়ার হাতে সরাসরি কোনো নৌপথ না থাকে। রাশিয়া এত বড় দেশ, এত উর্বর, দেখেন সব উর্বর দেশ হওয়ার পরেও কিন্তু তারা পণ্য আনা নেওয়া করতে পারে না, অনেক কিছুই করতে পারে না। এই কারণে কিন্তু তারা পিছায় আছে। আর একটা নতুন প্রণালী তৈরি হচ্ছে, যার কারণে আমেরিকা কিন্তু রাশিয়ার সাথে দ্বন্দ্ব, সেটা হলো বেরিং প্রণালী। এইখানে দেখেন, আমেরিকা রাশিয়া এরা কাছাকাছি, এরা মারামারি করে সারা দেশ। এই আলাস্কাটা কিন্তু রাশিয়ার ছিল, কোনো এক বোকা লোক এটা বিক্রি করে দিয়েছিল আমেরিকার কাছে। যাই হোক, সেটা অনেক বড় বিষয়, এগুলা অনেক আগের বিষয়। এই সাগরটার বরফ গলতে শুরু করছে এখন, কিন্তু বছরের অধিকাংশ সময় এই সাগরটা যাতায়াত করার উপযোগী থাকে। এই কারণে এইটার কন্ট্রোল নেওয়া নিয়েই কিন্তু এদের মধ্যে আরেকটা দ্বন্দ্ব চলতেছে। আর রাশিয়া ইউক্রেনকে দখল করলে রাশিয়ার সকল পণ্য খুব সহজে এই দিক দিয়ে চলে আসবে। আর রাশিয়া তুরস্ককে এর জন্য বন্ধু বানায় রাখে, কারণ তুরস্ককে তার লাগে এবং লাগবে, কারণ এই যে ইস্তাম্বুল বসবাস প্রণালী, এইটা তাদের কন্ট্রোলে লাগবে। রাশিয়া কেন এই ইসরায়েলের বিরোধী? কারণ তারপরে তাকে আসতে হবে সুয়েজ খাল দিয়ে, তাহলে ইসরায়েল আমেরিকাপন্থী, এইটা যেন রাশিয়ার ফেভারে চলে আসে, এর জন্য কিন্তু রাশিয়া মুসলিমদের হেল্প করে। আসলে সব কিছুই বাণিজ্য। কেন কি হচ্ছে, আপনি যদি ম্যাপগুলো কাটেন তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আপনি আরেকটা জিনিস হয়তো জানেন কিনা, পৃথিবীর 8ম আশ্চর্য হতে যাচ্ছে এই কাস্পিয়ান সি থেকে ইরান এর মাঝ দিয়ে এই
এটাকে কি বলে, আরব সাগর, যেটাকে বলে আরব সাগরে তারা একটা নতুন খাল তৈরি করবে, বা এই সুয়েজ খালের বিকল্প হিসেবে। কারণ সুয়েজ খাল যদি কখনো কোনো নিতে না পারে, তাহলে এইখান দিয়ে তারা এটা করবে, এবং এটার অর্থায়ন করবে রাশিয়া। চীন, ইরান করবে, কিন্তু মূল অর্থায়নটা রাশিয়া করবে। এখন এটা হবে কিনা জানি না, যদি কখনো করতে চায় এর জন্য সবচেয়ে ভালো সুযোগ হবে ফুরাত নদী। তাদের প্রকল্প এইরকম একটা জায়গা দিয়ে নিয়ে আসা, এইরকম জায়গা দিয়ে নিয়ে আসাটা একদম বোকামি হবে। যদি আসতেই হয় ফুরাত নদী দিয়ে সহজ হবে, কারণ ফুরাত নদী অলমোস্ট নদী আছে আমাদের মতো, তিস্তা নদীর মতো, এটাকে শুধু খনন করে গভীরতা বাড়াইতে হবে। তাহলে তিস্তাটাই আমাদের মূল চাবিকাঠি। তিস্তাটাকে যদি আমরা খনন করতে পারি, যেহেতু পৃথিবীর ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে এই নৌপথ নিয়ে যুদ্ধ, নৌপথ খনন করা, তাহলে আমরা নেপাল, ভুটান, চীন এই দেশগুলোর এই দিক দিয়ে যাতায়াত করবে, এবং ফ্রি হিসেবে সম্ভাবনা আছে এক অরুণাচল প্রদেশ বাদ দিয়ে বাকি 6টা প্রদেশ আমাদের সাথে যুক্ত হইতে পারে। দেখেন, এই যে তিব্বত 25 লক্ষ বর্গ কিলোমিটার, তাদের কত উৎপাদন বেড়ে যাবে। তারা এই জায়গাটাকে ব্যবহার করতে পারতেছে না, পণ্য আনতে পারতেছে না, মানুষকে এখানে নিতে পারতেছে না, নানান ইস্যু আছে। আসলে এই কারণেই তিস্তাকে ভয় পায়। এখানে পদ্মা সেতু হইলো, সেটা নিয়ে চীনের সমস্যা নাই, মেট্রো রেল হলো, সেটা পদ্মা সেতু হলো, সেটা নিয়ে ভারতের সমস্যা নাই, মেট্রো রেল নিয়ে ভারতের সমস্যা নাই, বন্দর নিয়ে ভারতের সমস্যা নাই, এলিভেটেড এক্সপ্রেস নিয়ে ভারতের সমস্যা নেই, এত মেগা প্রকল্প এগুলো নিয়ে ভারতের কোনো সমস্যা নাই। সমস্যা শুধু এইটা নিয়ে, কারণ এইটা হইলে তাদের সেভিং সিস্টেম ভেঙে যেতে পারে, এইটা হইলে চীন উন্নত হইতে পারে। ভাই, তারা যা করুক, আমরা যদি শুধু চীনকে এটা দিয়ে বসে থাকি যে তুমি নাও, আমি কিছুই করব না, তুমি শুধু আমাকে রাস্তাটা করে দাও, নেপাল, ভুটান, চীন তাদের নিজ দায়িত্বে এটা করে নেবে। আমরা শুধু অনুমতিটা দিই, সাহস করে যদি আমরা অনুমতিটা দিতে পারি, ভাই আমাদের কিচ্ছু লাগবে না, আমরা এই এক নৌপথ বিক্রি করে খাইতে পারবো। ঠিক আছে, অনেক প্যাচাল পেরে ফেলছি, মানে খুব শর্ট সময় ছিল, এর জন্য এটা আমি অনেক তথ্য গুছাইতে পারিনি। ওকে, আল্লাহ হাফেজ।